সো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আসলে ওসপি স্টেশনের উপরে। আমরা জানি যে ওসপি স্টেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেশন হচ্ছে ইসিজি। ওখানে দুইটা ইসিজি থাকে, সাধারণত একটার পর একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিওর পরে একটা ইসিজি দেওয়া থাকবে, পরবর্তীতে আবার ট্রিটমেন্ট করার পরে আবার দেখা যায় যে আরেকটা ইসিজি দেওয়া থাকে। ওইখানেও কিছু সমস্যা থাকে। তো এই দুইটা ইসিজি নিয়ে হচ্ছে একটা স্টেশন থাকে, সময় খুবই কম, এর ভিতরে আমাদের ডায়াগনোসিস করা লাগে। তো প্রথমেই আমরা যদি একটা ইসিজি ইন্টারপ্রিটেশনে যাই, আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, এগুলি সব মোটামুটি আপনারা জানেন, তারপরও আমি একটু রিভিউ করছি। যেমন একটা ইসিজি পেপার, স্ট্যান্ডার্ডাইজেশন, তারপরে হচ্ছে যে ওয়েভস এবং প্যাটার্ন, এগুলি আমাদের মোটামুটি একটা ইসিজিতে জানতে হবে। তো ইন্টারপ্রিটেশন করার সময় আমরা স্ট্যান্ডার্ডাইজেশন বলতে যেটা বুঝি যে আমাদের প্রত্যেকটা ঘর কত মিলিমিটার, ঠিক আছে, সেটা আমাদের জানতে হবে। প্রত্যেকটা ঘর হচ্ছে আমার 10 মিলিমিটার এবং এটা হচ্ছে 1 মিলিভোল্টের সমান ধরা হয়। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেপারের স্পিড। পেপারের স্পিড অবশ্যই 25 মিলিমিটার পার সেকেন্ড হতে হবে। এগুলি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রিডিংও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিদম। রেট দেখার পরে আমরা রিদম দেখি। রিদমে মেইনলি আমাদের টার্গেটটা কি হচ্ছে, আর আর ইন্টারভেলটা দেখা। এবং সাধারণত লিড টুটা আমরা রিদমের জন্য চেক করি, সেটা হচ্ছে যে রিদম রেগুলার না ইরেগুলার। আর আমরা তো আগেই বললাম যে হার্টবিটটা আমরা দেখবো। এবারে যদি আমরা পুরো ইসিজিটা জুড়ে আসি, ইসিজি প্রথমে থাকে পি ওয়েভ। পি ওয়েভটা সাধারণত নর্মাল হতে পারে, স্মল হতে পারে, অথবা টল হতে পারে। অনেক সময় এটা ইনভার্টেডও থাকে, হোয়াইট থাকে, নচ থাকে, বাইফিক থাকে। এছাড়া আরো ভেরিয়েবল অনেক কনফিগারেশন থাকতে পারে। এরপরে হচ্ছে পি আর আর এর ইন্টারভেল, এটা সাধারণত নর্মাল থাকে অথবা প্রলং বা শর্ট থাকে। পি এর পরে আসে যেটা হচ্ছে কিউ। কিউটা সাধারণত নর্মাল অথবা প্যাথোলজিক্যাল থাকে। প্যাথোলজিক্যাল হচ্ছে যে যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তাহলে কিউ থাকতে পারে, যেটা হচ্ছে ডিপ কিউ আর কি, বা কিউ এর লেন্থটা বেড়ে যাবে। এরপরে আর এর যেই আরটা সাধারণত নর্মাল, টল বা শর্ট থাকে, মাঝে মধ্যে এটা নচ বা এম প্যাটার্ন থাকে। কিউআরএসটা কি থাকবে? কিউআরএস হচ্ছে কমপ্লিট একটা ডিউরেশন, এটা নর্মাল থাকতে পারে, হোয়াইট থাকতে পারে, ন্যারো থাকতে পারে। আর এস এবং টি তে যে সেগমেন্টটা হয় এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এলিভেটেডও থাকতে পারে অথবা ডিপ্রেস থাকতে পারে। টি হচ্ছে নরমালি আমাদের কি থাকবে, টি হচ্ছে টল, স্মল অথবা ইনভার্টেড থাকতে পারে। আর মাঝে মধ্যে ইউএফ পাওয়া যায়। আর কিউটিটা আমাদের অনেক সময় দেখতে হয় যেটা শর্ট না প্রলং। কিছু জিনিস হচ্ছে যে আমাদের একেবারেই মেমোরাইজ করতে হবে। তার ভিতরে হচ্ছে যে আমাদের এগুলি আসলে বোঝার কিছু নাই, আপনাকে একদম মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে আমরা ইসিজি রিড করতে পারবো না। যত ভালো মনে থাকবে আমাদের, তত ইসিজি আমরা ভালোভাবে রিড করতে পারবো। যেমন লিড 1 এবিএল, V5 এবং V6 এটা সাধারণত ল্যাটারাল স্পেকটা আইডেন্টিফাই করে, ঠিক আছে। আর লিড 2 3 এবিএফ হচ্ছে আমার ইনফিরিয়র স্পেকটাকে আইডেন্টিফাই করে। V1 এবং V2 টাকে রিফ্লেক্ট করে হচ্ছে রাইট ভেন্ট্রিকল। V3 V4 টা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দুটো ভেন্ট্রিকলের মধ্যে যে সেপ্টাম থাকে। আর V5 V6 হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তার মানে আমরা যদি V1 V2 তে চেঞ্জ পাই তাহলে রাইট ভেন্ট্রিকলে আপনার ইনফাকশন আছে বা কোনো চেঞ্জ আছে। V5 V6 এ পাইলে আমরা লেফট ভেন্ট্রিকল। আর টোটালটাই আমরা যদি পাই V1 থেকে V6, তাহলে এটা হচ্ছে কমপ্লিটলি অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি হার্টটা ইনভলভ। যে কারণে আমরা যেটা করি, দেখবেন যে হচ্ছে V1 থেকে V6 পর্যন্ত সাধারণত চেস্টের মধ্যেই লাগানো থাকে, রাইট সাইড থেকে একদম লেফট সাইড পর্যন্ত। আর লিড 1 এভিএল এবং V1 থেকে V6 যদি হয়ে যায় তাহলে এটাকে বলা হয় অ্যান্টেরোল্যাটারাল অথবা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, যেটা খুবই খারাপ। আমরা যেটা দেখেছি যে লিড 1 এভিএল, ঠিক আছে, এই দুটা প্লাস V5 V6 এটা মেনলি কি করে ল্যাটারাল ইনভলভমেন্ট থাকে।
তো যখনই এই অ্যান্টিরিয়রের সাথে ল্যাটারালটা যোগ হয়ে যাবে তখন এটা আমরা অ্যান্টিল্যাটারাল বলি, এবং তার মানে কি কমপ্লিটলি রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, সাম পোর্শন অফ লেফট এট্রিয়ামও ইনফেকশন হয়ে গেছে। এটা হচ্ছে মেসিভ এমআই বলা হয় এটাকে। আর লিড 1 আর এভিএল যদি শুধুমাত্র আমরা পাই V5 বা V6 ছাড়া, সেটাকে বলা হয় হাই ল্যাটারাল। ঠিক আছে, নরমালি হচ্ছে V5 V6 হচ্ছে ল্যাটারাল বলা হয়, তার সাথে লিড 1 এবং এভিএল থাকলেও ল্যাটারাল বলা হয়। কিন্তু যদি শুধুমাত্র আমরা লিড 1 এবং এভিএল এ আমরা চেঞ্জ পাই সেটা হচ্ছে হাই ল্যাটারাল। আর নিচের দিকে আমরা যেটা বলেছিলাম যে ইনফিরিয়র অ্যাসপেক্টটা আইডেন্টিফাই করে হচ্ছে 2, 3 আর হচ্ছে এবিএফ। এটা আমাদের জানার প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে ইনফিরিয়র অ্যাসপেক্টে যদি আমার এমআই হয়, তো ইনফিরিয়র অ্যাসপেক্টে এমআই হওয়া মানে এটা কিন্তু খুবই খারাপ। ঠিক আছে, ইনফিরিয়র এমআই কিন্তু অনেক সময় ইনফিরিয়র এমআই এর রোগী মারা যায়। এই ইনফিরিয়র এমআইটা হচ্ছে আমরা 2, 3 এবিএফ, তার সাথে যদি আমি ল্যাটারাল লিড পাই, লিড 1 এভিএল V5 V6, তখন এটাকে আমরা বলবো ইনফিরিয়র ল্যাটারাল। তার মানে ইনফিরিয়র রিজন এবং ল্যাটারাল এটা আমাদের জানা থাকা লাগবে। তো এই লিডগুলি না জানলে ভালোভাবে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন কোন রেঞ্জে আছে, কোন জায়গায় আছে সেটা আমরা বুঝতে পারবো না। আমাদের ম্যানেজমেন্ট কি ধরনের হওয়া উচিত সেটাও আমরা বুঝতে পারবো না। আর পোস্টেরিয়রলি যদি হয়, পিছনের দিকে যদি হয়, যেটাতে রাইট এট্রিয়াম আছে, সেখানে হচ্ছে যে আমাদের এই লিডগুলি কভার করে না, কারণ পিছনে তো আমরা কোনো লিড লাগাই না। সেই ক্ষেত্রে বলা হয় এটাকে লিড 7 এবং 8। এখন লিড 7 এন্ড 8 যদি আমাদের লাগানোর সুযোগ থাকতো তাহলে আমরা এটা পাইতাম। তো আমরা যেহেতু এটা পাওয়া যায় না, তখন আমরা কি করি, রাইট সাইডে ইসিজি করি আমরা। তো রাইট সাইডে আমার কি আছে, V1 এবং V2। তাহলে V1 এবং V2 তে যদি আমি কোনো চেঞ্জ পাই রাইট সাইডে ইসিজি করি, তখন এটাকে আমরা বলবো পোস্টেরিয়র এমআই। আর নরমাল ইসিজি তে যদি আমরা V1 এবং V2 তে এসটি ডিপ্রেশন বা টি ডিপ্রেশন পাই, তখনও আমরা বলি যে এটা পোস্টেরিয়র। তবে এখানে আমার এটার সাথে আবার আমার ইয়াতে আবার ঝামেলা হইতে পারে। আমার রাইট ভেন্ট্রিকলের যে আমরা ইয়াটা দেখি, নরমালি আমরা তো অ্যান্টেরিয়র বলি, ঠিক আছে, অ্যান্টেরিয়র সাইডটার সাথে এটা কনফিউজড হতে পারে। তবে সেটার জন্য হচ্ছে কনফিউশনটা দূর করার জন্য আমরা অবশ্যই সব সময় আমরা যদি V1 এবং V2 তে এসটি ডিপ্রেশন পাই এবং অন্য কোথাও যদি কোনো চেঞ্জ না পাই, সেক্ষেত্রে আমাকে একটা রাইট সাইডের একটা ইসিজি করে এটাকে কনফার্ম করে নিতে হবে, না হলে কিন্তু আমরা বুঝবো না। তো এখানে একটা আপনার ইসিজি আছে, এই ইসিজিটার দিকে একটু খেয়াল করেন। ইসিজিতে কোনো পরিবর্তন কি মনে হয় আপনাদের কাছে? কোনো ডিফারেন্স আছে? তারপরে আবার আরেকটা ইসিজি আছে, ঠিক আছে। তো এগুলিতে মেইনলি কি কি আছে আমরা আগে কোশ্চেনটা পড়ে নিই। যেমন ফিগার 1 এ হচ্ছে যে একটা ইসিজি আছে যার পেশেন্টের চেস্ট পেন আছে, এবং চেস্ট পেন থাকলেই আমরা ইসিজিতে কি খুঁজবো, যে কোথাও কোনো আমাদের এসটি এলিভেশন বা এসটি ডিপ্রেশন আছে কিনা। তো এখানে খেয়াল করে দেখেন V2, V3, V1, V4, V5, V6 পর্যন্ত কি আছে, আমার এসটি ডিপ্রেশন আছে। তার মানে কি এখানে চেস্ট লিডে আমার ইস্কিমিয়া আছে। তাহলে V1 থেকে V6 এ যদি আমার ইস্কিমিয়া থাকে, সেটাকে আমরা কি বলতেছি, অ্যান্টেরিয়র ইস্কিমিয়া। তো তাহলে এই পেশেন্টের কি আছে, এসটি সেগমেন্টে ডিপ্রেশন আছে, অ্যান্টেরিয়র ল্যাটারাল 1 এবং এবিএলও আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, 1 এও দেখেন একটু নিচের দিকে, এবিএলও একটু নিচের দিকে, ঠিক আছে। তো 1 এবিএল এবং V1 V2 থেকে V6 পর্যন্ত যদি থাকে, তাহলে আমরা এটাকে বলবো অ্যান্টেরিয়র ল্যাটারাল ইস্কিমিয়া। এখানে কোনো ইনফেকশন নাই, শুধু ইস্কিমিয়া আছে, যেহেতু ডিপ্রেশন, কোনো এলিভেশন নাই। এবার আছে পরের পিকচারটাতে, আমরা পরের পিকচারটাতে আমরা যদি দেখি, প্রথম পিকচারটাতে শুধু ডিপ্রেশন ছিল, পরের পিকচারটাতে আসেন, পরের ইসিজিটাতে দেখেন 1 এ আছে এসটি এলিভেশন, এবিএল এ আছে দেখেন এসটি এলিভেশন, 2, 3 এবিএফ এ আছে এসটি ডিপ্রেশন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্টেরিয়র লিডে আছে আমার, অ্যান্টেরিয়র না, 1 এবিএল এ আমরা হচ্ছে ল্যাটারাল লিডে আছে হচ্ছে আমাদের
এসটি এলিভেশন। আর আমাদের যেটা আছে 2-3 ABF, 2-3 ABF এ আছে হচ্ছে এসটি ডিপ্রেশন। তার মানে এখানে আমার কি আছে, মায়োকার্ডিয়াল ইনজুরি আছে। তাহলে এটা হচ্ছে ল্যাটারাল ইনফাকশন। ল্যাটারাল ইনফাকশনে মায়োকার্ডিয়াল ইনফাকশন সবসময় খেয়াল রাখবেন যে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে নরমালি কিছু লিডে আমাদের কি থাকবে, এলিভেশন থাকবে, যে লিড অনুযায়ী তার মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে। আর বাকি লিডগুলিতে আমাদের রিসিপ্রোকাল চেঞ্জ বলা হয়। সেই রিসিপ্রোকাল চেঞ্জ মানে হচ্ছে যে এখানে আমার কি হতে পারে, এসটি ডিপ্রেশন হতে পারে। তো এটা হচ্ছে আমাদের কমন। তো মায়োকার্ডিয়াল ইনফাকশন এবং ইসকিমিয়াতে আমরা কি কি চেঞ্জ পাই সাধারণত, আমরা বলে ফেলছি যে আমরা অলরেডি আমরা কি পাই, টি ওয়েভে আমরা পিক অথবা ইনভার্টেড টি ওয়েভ পেতে পারি, এসটি এলিভেশন বা ডিপ্রেশন পেতে পারি, অথবা অনেক সময় কিউআরএস কমপ্লেক্সে আমার চেঞ্জ আসবে। তো এসটি এলিভেশন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলবো। তখন আমাকে ক্লিনিক্যাল হিস্ট্রির সাথে এটাকে কোরিলেট করতে হবে যে এখানে চেস্ট পেইন, ডিসনিয়া বা কোনো হিমোডাইনামিক ইনস্টেবিলিটি আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করব। এখন কতটুকু উপরে উঠলে বা কতটুকু আমার এসটি এলিভেশন হলে আমরা বলতে পারবো যে এটাকে মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেটার ক্ষেত্রে বলা আছে যে আমার 40 ইয়ার্স এর যদি কোনো মেল থাকে অথবা 40 ইয়ার্স এর বেশি, সেক্ষেত্রে 2 মিলিমিটার যদি এলিভেশন থাকে V2 এবং V3 তে, এবং 1 মিলিমিটার এলিভেশন যদি আদার লিডসে থাকে, তাহলে এটাকে আমরা সিগনিফিকেন্ট বলবো। আর 40 এর নিচে যদি হয় সেক্ষেত্রে এই এলিভেশনটা V2 এবং V3 এর জন্য 2.5, আর 1 মিলিমিটার বাকি লিডগুলির জন্য। তাহলে 40 বছর বা 40 ইয়ার্স বা অ্যাবভ 40 ইয়ার্স আমরা হচ্ছে যে আমরা দেখবো যে কত মিলিমিটার বেজ লাইন থেকে আমার উঠলো। আমরা যেটা বেজ লাইনে আছে সেই বেজ লাইন থেকে যদি 2 মিলিমিটার এলিভেশন হয় V2 এবং V3 তে, আর অন্যান্য জায়গায় যদি 1 মিলিমিটার হয়, সেক্ষেত্রে আমরা এটাকে মায়োকার্ডিয়াল ইনফাকশন ধরে নিব, ক্লিনিক্যাল সিমটমস না থাকলেও। আর যদি আমার ইয়াঙ্গার দেন 40 ইয়ার্স হয়, সেক্ষেত্রে এটা রেঞ্জটা বেড়ে গিয়ে 2.5 আসবে। আর ফিমেলের ক্ষেত্রে যেটা হবে সব এজেই 1.5, তার মানে তাদের ক্ষেত্রে আমরা আরো কম ইয়াতে যদি এলিভেশনই আমরা সেটাকে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলবো। বাকি লিডগুলিতে হচ্ছে আমার 1 মিলিমিটার। এখন ইনফাকশন আর ইসকিমিয়ার মধ্যে পার্থক্য কি? ইনফাকশন আর ইসকিমিয়ার মধ্যে আমরা খুব সহজ একটা পার্থক্য জানি যে নরমালি ইসকিমিয়া হচ্ছে কি আমার মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড এবং সাপ্লাই, এটার ভিতরে যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়, হার্ট ব্লাড সাপ্লাই না পায়, করোনারি আর্টারি ঠিক মতো ব্লাড সাপ্লাই না পায়, হার্ট নিজের সাপ্লাইটা যদি তার অবস্ট্রাক্টেড বা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হার্ট কাঁদা শুরু করে। তার মানে কি হার্টের কষ্ট হয়, সেটি হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকিমিয়া। আর ইনফাকশন হচ্ছে যখন এই ইসকিমিয়াটা আমাদের কি হবে, প্রলং হবে, ঠিক আছে, যেটা বলা হয় যে 20 মিনিটস অথবা অনেক সময় এটা আবার 20 মিনিটস এর নিচে হলেও আমাদের ইনফাকশন হয়ে যেতে পারে, যেখানে মায়োকার্ডিয়াল সেল ডেথ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফাকশন। তো মায়োকার্ডিয়াল ইনফাকশনে আমরা আরো কিছু চেঞ্জ পাই, যেমন যেহেতু হার্টের সেল ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যে কমন চেঞ্জ গুলি পাই, চেঞ্জের ভিতরে ট্রপোনিন টি, আই, এগুলিতে পরিবর্তন আসে, রেঞ্জ বেড়ে যায়। তো ম্যানেজমেন্ট গুলি আমরা সাধারণত জানি, এগুলো আমরা আলোচনা করছি অলরেডি, এগুলো নিয়ে আমরা বলবো না। এবার হচ্ছে আমরা নেক্সট ইসিজিটাতে আসি। নেক্সট ইসিজি হচ্ছে আমাদের একটা 76-year-old ফিমেল পেশেন্ট ইজ ইন দ্য পোস্ট অ্যানাস্থেসিয়া কেয়ার ইউনিট। তার অরিফ ডেসিডোবুলার ফ্র্যাকচার আছে, সেটার জন্য অরিফ অপারেশন হবে, ফিক্সেশন হবে। হি ইজ আন্ডারওয়েন্ট জেনারেল অ্যানাস্থেসিয়া উইথ অ্যান আনইভেন্টফুল সার্জিক্যাল প্রসিডিউর। তো ওনার একটা রিদম আসলো, রিদমে আমরা যেটা দেখতে পাচ্ছি, রেটটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে রেট অনেক রেপিড, তার মানে রেট বেশি। এখানে পালস বলা আছে 136, ব্লাড প্রেশার ভালো আছে, SpO2 ভালো আছে। পেশেন্টের হিস্ট্রি আছে হচ্ছে হাইপারটেনশন হিস্ট্রি, সে অ্যামলোডিপিন পায়। তো ব্লাড প্রেশার এখানে দেখা গেল কি আমার মোটামুটি আগে থেকেই
140/90 মতো ছিল, এবং নর্মাল ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফ আগে থেকেই ভালো। এটা হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ। তো এর ডায়াগনোসিস কি? মোবাইল থেকে যদি দেখেন এটা আসলে খুব একটা ভালোভাবে বোঝা যাবে না ডায়াগনোসিসটা, বড় স্ক্রিন না হলে আইডেন্টিফাই করতে পারবেন না। তো এই রিদমে আমরা সাধারণত আপনি খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে ফার্স্ট রেট। ফার্স্ট রিদমে দুই ধরনের রিদম, একটা সাইনাস রিদম আর একটা হচ্ছে অ্যাবনর্মাল রিদম, ইরেগুলার রিদম, যেগুলিকে আমরা বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা ফ্লাটার। এছাড়া আরো হতে পারে ভিটিবিএফও হতে পারে। তবে এখানে যেহেতু নর্মাল আছে, কিউআরএসটা কিন্তু আছে। খেয়াল করে দেখেন কিউআরএস আছে, টি আছে, কিন্তু কোনো লিডের মধ্যে টি নাই, 1 নাম্বার। তারপরে দেখেন আপনি ইন্টারভেলটা দেখেন, ইন্টারভেলটা কিন্তু ইকুয়াল না, আনইকুয়াল একটা ইন্টারভেল। এখানে একরকম, এখানে একরকম, আবার এখানে মানে ইরেগুলার রিদম। আপনারা এই রিদমটা সবচেয়ে ভালো পাবেন হচ্ছে আমরা লিড টুতে। লিড টুতে আপনার পুরো একটা বিশাল লম্বা একটা লিড আছে, খেয়াল করে দেখেন নানা রকমের রিদম। আপনার শুধুমাত্র দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে রিদমটা আমার অ্যাবনর্মাল কিনা, ইরেগুলার কিনা, এবং টি আছে কিনা। যদি না থাকে এটা ইজিলি হচ্ছে আমার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের আমরা কি করব, এটার কয়েকটা ডায়াগনোসিস আছে, যেমন লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলা হয়, প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর একটা হচ্ছে পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর একটা হচ্ছে লং স্ট্যান্ডিং পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর হচ্ছে পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। লোন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সাধারণত এটা মানে এমনিতেই সাধারণত থাকতে পারে কোনো ধরনের ডিজিজ ছাড়া। এটা সাধারণত বলা হয় যে 40 ইয়ার্স অথবা ইয়াঙ্গার এজেও কিন্তু এটা নর্মাল থাকতে পারে। আর প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা হচ্ছে এটা হঠাৎ হবে এবং এটা লেস দেন উইকস স্টে করবে, এরপরে আবার নর্মাল হয়ে যাবে। আর পারসিস্টেন্টটা হচ্ছে যে মোর দেন 7 ডেজ এটা স্টে করবে, এরপরে এটা নিজের থেকে চলে যাবে অথবা আমরা ট্রিটমেন্ট দেওয়া লাগবে। তার মানে আমার পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের অবশ্যই ট্রিটমেন্ট লাগবে। আর লং স্ট্যান্ডিংটা হচ্ছে যদি 12 মান্থের বেশি থাকে তাহলে সেটাকে লং স্ট্যান্ডিং বলি। আর পার্মানেন্ট তো যদি কোনো কারণে ট্রিটমেন্ট ছাড়া যদি বা আমরা থেরাপিউটিক ইলেকট্রো কনভার্সন যদি না করি, তাছাড়া যদি এটা ম্যানেজমেন্ট না হয়, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ম্যানেজমেন্ট গুলি আমরা অলরেডি আগে আলোচনা করে ফেলছি, এইগুলি নিয়ে আমরা সামনে আগাবো হচ্ছে। এখানে একটা কোশ্চেন আছে যেটা দেখেন যে হোয়াট কনসার্নস আর দেয়ার whenever a patient with persistent atrial fibrillation is cardioverted, মানে কার্ডিওভার্সন করা হয়েছে পারসিস্টেন্ট atrial fibrillation, তখন আমাদের কনসার্ন কি থাকবে, সেটা হচ্ছে থ্রম্বাস ফর্মেশন। তো থ্রম্বাস ফর্মেশন হলে আমাদের কি হতে পারে, স্ট্রোক হতে পারে, সেজন্য আমরা এই ব্যাপারে কনসার্ন থাকতে হবে। আমরা অবশ্যই আইনোটোপিক আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে হবে। তো পোস্ট অপারেটিভ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজ হচ্ছে এগুলি মুখস্থ করে নেবেন। কনজেস্টিভ হার্ট ফেলিওর, লেফট সাইডেড হার্ট ডাইলেটেড চেম্বার যদি থাকে, বিশেষ করে লেফট সাইডের, এজ মোর দেন 65, সাধারণত 70 পরে কিন্তু নরমালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া যায়। হাইপারক্যালেমিয়াতে হতে পারে, অ্যানিমিয়া, হাইপারভোলিমিয়া, ওবেসিটি, হাইপারথাইরয়েডিজম, আর ইসকেমিক হার্ট ডিজিজে কমনলি পাওয়া যায়। এছাড়া বাকি হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোভোলিমিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস এবং সিকিডি। আমরা WPWS সিনড্রোমটাও আমরা পড়েছি যে এটা এক ধরনের প্রি এক্সাইটেশন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। নরমালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে এর পার্থক্যটা হচ্ছে এখানে আমরা একটা কি পাই, ডেল্টা ওয়েভ পাই। এই ডেল্টা ওয়েভটা দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করি। তো এটাও কিন্তু খুব পরীক্ষায় কিন্তু কমনলি আসে, আমরা অলরেডি এটা আলোচনা করেছি। তো নেক্সট স্লাইডে আমরা আসি। এখানে একটা সিনারিও দেওয়া আছে, যেমন ইউ আর অন দ্য অবস্ট্রাকটিভ ওয়ার্ড, ইউ আর আনসারিং অ্যান অ্যানেস্থেসিয়া স্টেট, কল টু দ্য অপারেশন রুম, you as you walk into the operation theater, this is a rhythm that is persistent on the vital monitor. আপনি পোস্ট অপারেটিভে আসলেন বা আপনাকে কল করা হলো, আপনি এসে দেখলেন যে মনিটরের ভিতরে একটা
ইসিজি রিদম দেখতে পাচ্ছেন, রিদমটা হচ্ছে এটা। তো পেশেন্টের হিস্ট্রি কি, গ্রেভিডা 7 প্যারা 38 উইক গেস্টেশন, আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়াতে তার ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন হয়েছে। তো পেশেন্টের হিস্ট্রির মধ্যে আছে যে জিএ কি কি ড্রাগ দিয়ে দিয়েছে। এখন পেশেন্ট এক্সটুবেট করার পরে সবকিছুই মোটামুটি ভালো ছিল, কিন্তু আপনি ইসিজিতে এসে দেখলেন স্টপে এই ধরনের একটা ইসিজি আসছে। তো এই ইসিজিটা আমরা দেখলে কি দেখি, ইসিজিতে না পি আছে না কিউআরএস আছে, কিছুই নাই, জাস্ট এটা একটা আঁকা বাঁকা লেখা। এটা সবাই আমরা জানি এটা কি, এটা হচ্ছে ভিএফ। তো এই ধরনের রিদম যদি থাকে আমাদের, এই রিদমের ম্যানেজমেন্ট আমরা জানি, ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের শুরু হবে, এটাকে বলা হয় পালসলেস ব্রিথিং, এবং এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। সেই অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট শুরু করব। তো এখানে কজগুলি লেখা আছে, আমরা ভিএফ এর কজ হিসেবে যে কজগুলি আসে, এবং ম্যাটারনাল কার্ডিয়াক অ্যারেস্টের কজ হিসেবেও কিন্তু অনেকগুলি কজ আছে, যেমন পালমোনারি এম্বোলিজম, সেপসিস, স্ট্রোক, অ্যানাস্থেটিক কমপ্লিকেশন, হেমোরেজ, পেরিপার্টাম যদি কোনো কার্ডিওমায়োপ্যাথি থাকে, প্রিএক্লামসিয়া, পোস্টপার্টাম হেমোরেজ, ইভেন হার্ট ফেলিউর, এমটি ফ্লুইড এম্বোলিজমও কিন্তু অনেক বড় পার্সেন্টেজ। তো এগুলি হচ্ছে আমাদের এই ম্যাটারনাল কার্ডিয়াক অ্যারেস্টের কজ। তো এই পেশেন্টের ম্যানেজমেন্টে আমাদের কি থাকবে, ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা ডিফিব্রিলেটরটা আবার দেখবো যে আমার এই লিডগুলি ঠিক মতো লাগানো আছে কিনা, যদি লাগানো থাকে তারপরে আমরা এআইডি দিব বা অটোমেটিক ইলেকট্রিক্যাল ডিফিব্রিলেটর লাগাবো, লাগিয়ে আমরা ব্যবস্থা করব। আর যদি ডিউরিং অপারেশন হয় তাহলে আমরা কি করব, অ্যানেস্থেসিয়ার যত গ্যাস আছে সেই গ্যাসগুলো ডিসকন্টিনিউ করে আমরা 100% অক্সিজেন দিব। আর অ্যাজ ইউজুয়াল আমাদের যা যা মনিটরিং করা লাগে সেগুলি আমরা করব, এবং যেভাবে আমাদের ইফেক্টিভ সিপিআর হবে, আমরা আগে আলোচনা করেছি যে ইফেক্টিভ সিপিআর হলে আমরা কি কি করতে হবে সেগুলি অনুযায়ী আমরা করতে থাকবো। সো অপারেশন থিয়েটারে যেটা দেখা গেল, সেখানে আমরা পেলাম যে একটা 250 ml এর ব্যাগ অফ 0.25% রোপিভেকিন ছিল এবং 2 মাইক্রোগ্রাম অফ ফেন্টানিল পার ml. With more investigation, the team realized that this bag was accidentally brought into the post-operative ward এবং administered as antibiotics. তার মানে এখানে একটা লোকাল অ্যানাস্থেটিক টক্সিসিটি হয়েছিল, সেই টক্সিসিটির কারণে এই জিনিসটা হয়েছে। তার মানে কি আলটিমেটলি এটা কিন্তু আপনি ডায়াগনোসিস করতে কিন্তু আপনার ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি এপিডুরালের জন্য যেটা করছিলেন প্রিপারেশন, সেটাই ওনারা অ্যান্টিবায়োটিক মনে করে দিয়ে দিচ্ছে। এবার আমরা আসি মায়োকার্ডিয়াল ইনফাকশন যাওয়ার পরে আমাদের হচ্ছে হার্ট ব্লক। তো হার্ট ব্লক গুলি আমরা আগেও আলোচনা করেছি যে খুবই সহজ, পিয়ার ইন্টারভেল যদি প্রলং হয় সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। পিয়ার ইন্টারভেল যদি প্রলং কিন্তু রেগুলারলি প্রলং হবে, আস্তে আস্তে প্রলং হয়ে এরপরে গিয়ে ব্লক হবে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি মোবিস টাইপ 1। আর যদি একটা প্রলং থাকবে এবং 2:1 বা 3:1, মানে কি প্রোগ্রেসিভলি প্রলং হবে না, একই আমার ডিউরেশনে প্রলং হবে, কিন্তু দুইটা বা তিনটার পর পর কিউআরএস অ্যাবসেন্ট থাকবে, সেটাকে আমরা বলতেছি সেকেন্ড মোবিস টাইপ 2, যেটা খারাপ। এরপরে হচ্ছে যদি অনেক বেশি প্রলং হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কমপ্লিট হার্ট ব্লক, যেখানে আমাদের বলা হয়েছে ভেন্ট্রিকুলার রেট লেস দেন 38 হয়ে যাবে, এই যে এটা যেমন কমপ্লিট হার্ট ব্লক। তো এখানে একটা পেশেন্টের নেক্সট আমরা যদি সিনারিতে আসি, a 71-year-old male with no known past medical history was admitted to the hospital with a chief complaint of dyspnea on exertion, swollen leg and frequently fall since last 3 weeks. তার মানে তার সিনকোপ হচ্ছে বারবার, ঠিক আছে, তার ডিসনিয়া আছে, সোয়ালেন লেগ আছে, তার মানে তার ধারণা করতে যেটা আমরা ফেলিউর আছে, হার্ট ফেলিউর। তো অন অ্যাডমিশন পেশেন্ট হ্যাড লিউকোসাইটোসিস, ব্রেডিকার্ডিয়া, হাইপোনেট্রিমিয়া এবং ইসিজিতে সেকেন্ড ডিগ্রি এবি ব্লক পাওয়া গেল, 2:1 কন্ডাকশন ব্লক। আমরা কি আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে 2:1 3:1 ব্লক, এটা হচ্ছে মোবিস টাইপ 2 ব্লক, ঠিক আছে। তো এইখানে আমরা এই ইসিজিটাতে কি দেখা যাচ্ছে, এই ইসিজিটা আপনি দেখেন এখানে কিন্তু আমার পিয়ার ইন্টারভেলটা আমার কি হয়ে গেছে, আরো বেশি প্রলং হয়ে গেছে, ফলে এটাকে আমি ধরে নিতে পারি এটা হচ্ছে আমার
কমপ্লিট হার্ট ব্লক, ঠিক আছে। এবং কমপ্লিট হার্ট ব্লক কিন্তু কমন, যাদের মুভিস টাইপ 2 থাকে তারা যে কোনো সময় কিন্তু কমপ্লিট হার্ট ব্লকের দিকে চলে যেতে পারে। তো ইসিজিতে আমরা দেখলেই আমরা এটা বুঝতে পারবো, আমরা জাস্ট আমরা রেটটা যদি কাউন্ট করি, এই রেট যদি 640 এর নিচে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কমপ্লিট হার্ট ব্লক। আর এছাড়া পাশাপাশি আরো কি থাকতে পারে, আমার ইউআরএসটা ন্যারো থাকে অনেক সময়, আবার ওয়াইডও থাকতে পারে, তবে ন্যারোটাই বেশিরভাগ সময় থাকে। তো এই পেশেন্ট কমপ্লিট হার্ট ব্লক হয়ে গেলে আমাদের প্রিপারেশন দিয়ে আমরা হাইপোটেনশন হতে পারে, পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস অল্টার্ড হতে পারে, শকের দিকে যেতে পারে পেশেন্ট, ইসকেমিক চেস্ট ডিসকমফোর্ট মানে কি এমআই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু, এবং অ্যাকিউট হার্ট ফেলিওর হতে পারে। তো কজ কি, কজের মধ্যে হচ্ছে যে তার একটা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হচ্ছে, অথবা মায়োকার্ডাইটিস বা ইনফেক্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে গেছে তার। তো এগুলো হচ্ছে কজ। এছাড়া হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, হাইপারক্যালেমিয়া, বা কোনো কারণে যদি ভ্যাগাল টোন যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। আর আইট্রোজেনিক কজ যেগুলি বলা হয়, আইট্রোজেনিক কজের ভিতরে হচ্ছে যদি পেশেন্ট আগে থেকে ডিজিটালিস বা ডিগক্সিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামিউডান, এডিনেশন পায়, সেক্ষেত্রে এবি নোড যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে এরকম কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। পোস্ট কার্ডিয়াক সার্জারি, পোস্ট ক্যাথেটার অ্যাবলেশন এগুলো হচ্ছে কমন। ইভেন ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন যদি করা হয়, মানে যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ বা কার্ডিয়াক সার্জারিতেই কিন্তু এই কমপ্লিট হার্ট ব্লক হওয়ার রিস্ক আছে। তো এরপরে আমরা কি করব, আমরা পেশেন্টকে প্রথমে আমরা টেম্পোরারি দিব, পরবর্তীতে আমরা পার্মানেন্ট পেসমেকার দিব। তো এরপরে এখানে যেটা বলা আছে যে ইফ দিস পেশেন্ট হ্যাজ টু গো ফর আর্জেন্ট এন্ড ইমার্জেন্সি সার্জারি, ইজ দেয়ার এনি প্রি অপারেটিভ প্রিপারেশন রিকোয়ার্ড, অবশ্যই আমরা কি করতে হবে, আমাদের আগেই সার্জারির আগেই এগুলি চেক করে নিতে হবে, এবং আমরা যেই যেই পেসমেকারের প্রোটেকশন বা পেসমেকারের সেফটি প্রোফাইল আমরা যা যা পড়েছিলাম এগুলি সবগুলি আমাদের মেনটেন করতে হবে। তো এইগুলি আমরা যেগুলি পড়েছি আগে, এই জিনিসগুলি আছে, এভাবে ছোট ছোট কোশ্চেন হিসেবে আপনাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে আমরা এখানে যেটা আলোচনা করেছি, এই জায়গায় মেনলি আমরা হার্ট ব্লক গুলি নিয়ে, ইসিজি গুলি নিয়ে আলোচনা করেছি। এছাড়া আমাদের যেটা জানতে হবে, যেগুলি বাকি রয়ে গেছে তার ভিতরে হচ্ছে আমাদের কি কি, ভিটি, ভিএফ, আমরা জানি ভিটিতে কি থাকে, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স থাকে, ভিএফ এ এসভিটিতে কি থাকে, ন্যারো কমপ্লেক্স কিউআরএস থাকে। এছাড়া আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে অনেক সময় ইসিজিতে আরবিবি ডায়াগনোসিস করতে হয়, রাইট বান্ডেল ব্লাস ব্লক, লেফট বান্ডেল ব্লাস ব্লক, এগুলিও আমাদের ইসিজি গুলি কিন্তু দেখতে হবে। তো আমরা এখানে কতগুলি ইসিজি আছে, ইসিজি গুলি একটু দেখি, দেখি যে আমরা বুঝতে পারি কিনা ইসিজি গুলি। A 68-year old male, 68-year-old male with type 2 diabetes mellitus being evaluated for inguinal hernia. তো ইঙ্গুইনাল হার্নিয়ার জন্য সেই ইভ্যালুয়েশনের জন্য আসলো, তার একটা ইসিজি এরকম আসলো। তো এই ইসিজিটা দেখে দেখেন তো বুঝতে পারেন কিনা ইসিজিতে কি আছে। নিচে চলে গেছে। কিছু বোঝা যায় ইসিজিটা দেখে? ভাই অনেক মুভ করতেছে, দেখতেই তো পারি নাই। এখন দেখেন, এখন দেখা যায়?
এটা হচ্ছে আপনার লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কাদের বলি আমরা, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কাদের বলি, বা ফেসিকুলার ব্লক কাদের বলি। তো এই ইসিজিটার দিকে খেয়াল করেন, আমার কার্সরটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। কার্সরটা যদি দেখা যায় তাহলে খেয়াল করেন আমরা আরবিবি কখন বলবো। আরবিবিটা কিন্তু আমরা বলি যে হচ্ছে মোটামুটি নরমালি ফিজিওলজিক্যাল ধরা হয় এটাকে। V1 এবং V2 তে যদি আমরা কি পাই, এম প্যাটার্ন, যেটাকে বলা হয় RSR, তার মানে হচ্ছে যে আর আমরা জানি কি কিউ হয় প্রথমে, কিউর পরে নিচের দিকে আর আসে, তারপর উপরের দিকে এস ওঠে, আবার নিচের দিকে আর, এটাকে বলা হয় RSR। নরমালি কিন্তু এই ধরনের প্যাটার্নটা থাকে না। যার বান্ডেল বাস ব্লক থাকে তাদের ক্ষেত্রে এরকম হয়, প্রথমে নিচের দিকে থাকবে সেটা স্বাভাবিক, উপরের দিকে উঠবে এটাও স্বাভাবিক, কিন্তু এটা বেজ লাইনে থাকার কথা, কিন্তু বেজ লাইনে না থেকে দেখা যায় যে এটা নিচের দিকে চলে আসে। তো আপনার খেয়াল করে দেখেন V5 এবং V6, ইভেন ইন সাম ডিগ্রি V4 এও আছে, যদিও V4 উপরের দিকে উঠে নেই। টিটা দেখা যাচ্ছে, দেখেন পি দেখা যাচ্ছে, কিন্তু QRS কমপ্লেক্সটা দেখেন কমপ্লিটলি কিরকম উলট পালট মনে হচ্ছে। এটা একটা এম প্যাটার্ন, এম এর মতো দেখা যাচ্ছে, এম এর মতো দেখা যাচ্ছে না? হ্যালো? জি ভাইয়া। তো এই এম প্যাটার্নটা যদি থাকে তাহলে আমরা V1 এবং V2 তে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো যে হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। যদি আমার V5 V6 এ থাকে তখন আমরা বলবো হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা পুরোপুরি আপনাকে মুখস্থ করতে হবে। এখন এগুলির সাথে আবার কি আসবে, অ্যাক্সিস ডেভিয়েশন। কখন আমরা ফেসিকুলার ব্লক বলবো, ফেসিকুলার ব্লক বলবো, ফেসিকুলার ব্লকটা কিন্তু আবার খারাপ। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে আমরা কি পেয়েছিলাম, যে V1 এবং V2 তে এই আর এস আর প্যাটার্ন থাকবে। তার মানে কি, আর কিউর পরে আর যেটা উপরের দিকে উঠবে, উঠে আবার নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে তারপরে আবার উপর দিকে উঠবে। তো এটাকে বলা হচ্ছে আরএস প্যাটার্ন। এই আরএস প্যাটার্নটা V1 V2 তে থাকার পাশাপাশি কি থাকবে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে। অ্যাক্সিস ডেভিয়েশন গুলিকে আপনারা বুঝেন? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ভাই একটু বলেন, একটু ভুলে গেছি, মনে নেই। এগুলো আসলে মুখস্থ মানে রাখতে হয় আর কি, মুখস্থ না রাখলে আসলে, আর আমরা তো প্র্যাকটিক্যালি ওইভাবে এত ইসিজি দেখি না, তো যে কারণে আমাদের আসলে মনে থাকে না এগুলো। ইসিজি দেখতে থাকলে দেখবেন যে আবার এটা আপনার মনে চলে আসবে। তো এটা জানা থাকা লাগবে, কারণ এই ধরনের কমপ্লেক্স ইসিজি দেয় অনেক সময়। আপনি যদি মিস করে যান তাহলে ডায়াগনোসিসটা 50% হয়ে যাবে, পুরো ডায়াগনোসিস হবে না। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে কি, যদি আমার আর্টটা যদি আমার তল থাকে, ঠিক আছে, কোন জায়গায় V1 এ, ঠিক আছে, আর V1 এ না, লিড 1 এ, আর এসটা যদি হচ্ছে আপনার ডিপ থাকে হচ্ছে লিড 3 তে, তখন এটাকে আমরা বলি হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। লিড 1 এবং 3 এর দিকে খেয়াল করবেন যে আমরা নরমালি যে QRS কমপ্লেক্সটা দেখি, তো এই লিডগুলিতে কিন্তু ছোট ছোট থাকে, খুব বেশি কিন্তু বড় থাকে না। বড় থাকলেই কিন্তু আপনি এটা বোঝা যায়, কিন্তু আপনি ইসিজি যদি দেখেন ফ্রিকোয়েন্টলি দেখলেই বুঝতে পারবেন যে এটা নরমাল কিউআরএস কমপ্লেক্স না। আমরা চেস্ট লিডে যে ধরনের কিউআরএস কমপ্লেক্স দেখি, সেই জায়গায় দেখা যায় যে লিড 1 এ আপনি অনেক বড় একটা আর পাবেন লম্বা, এবং এস পাবেন হচ্ছে, এসটা নরমালি থাকে ছোট, ঠিক আছে। এখানে কিউআরএস দেখেন অনেক ছোট, কিন্তু এস তো নিচেরটা, যে নিচের দিকে যেটা চলে আসছে এটা এস, এসটা অনেক ছোট আছে, কিন্তু এখানে আপনি দেখবেন যে লিড 3 তে অনেক নিচের দিকে চলে আসবে। তখন আপনি বলবেন এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের কমপ্লিটলি উল্টা। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে কি, আপনার এই লিড 3 তে আপনি পাবেন হচ্ছে 8টা তল, লিড 1 এ পাবেন হচ্ছে আপনি এসটা ডিপ। একটা মনে রাখলে আপনি বাকি আরেকটাও মনে রাখতে পারবেন। এই হচ্ছে আমার অ্যাক্সিস ডেভিয়েশন। এখন যদি রাইট বান্ডেল ব্লকের সাথে যদি আমার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে, যেটা আমরা উল্টাটা বললাম, যে একে থাকবে হচ্ছে এসটা ডিপ, মানে এসটা থাকবে বড়, 3 এ থাকবে হচ্ছে 8টা বড়, সেই ক্ষেত্রে এটাকে বলবো আমরা ফেসিকুলার ব্লক। আর এটা জানা থাকা লাগবে আমার এই কারণে, ফেসিকুলার ব্লক যদি থাকে
বা লেফট বান্ডাল ব্রাঞ্চ ব্লক যদি ব্লক থাকে, তো এই ব্লকগুলি কি হয়, কমপ্লিট হার্ট ব্লকে কনভার্ট হয়। ঠিক আছে, এই রাইট বান্ডাল ব্রাঞ্চ, লেফট বান্ডাল ব্রাঞ্চ আর হচ্ছে আপনার ভেসিকুলার, এগুলি আসলে বেসিক্যালি হচ্ছে যে আমাদের ফাইবারগুলি। ঠিক আছে, আমরা আমাদের যেই ফাইবারগুলি এবি নোডাল থেকে এসে ফাইবারে রাইটের দিকে চলে গেলে রাইট বান্ডাল ব্রাঞ্চ, লেফটে চলে গেলে লেফট বান্ডাল ব্রাঞ্চ। লেফট বান্ডাল ব্রাঞ্চটা আবার কি হয়, দুই ভাগে ভাগ হয়, দুইটা ভেসিকুলার ব্রাঞ্চে ভাগ হয়। এখন যে কারণে বলা হয় রাইটের সাথে যদি যে কোনো একটা ভেসিকল যদি ব্লক থাকে, তাহলে আলটিমেটলি কি হলো, আপনার এটা রিস্ক, যে কোনো মুহূর্তে আপনার কমপ্লিট হার্ট ব্লক হয়ে যেতে পারে। তো এই এরকম একটা যদি ইসিজি থাকে এবং পরের ইসিজিতে আপনি যদি দেখেন যে আপনার কি হয়ে গেছে, কমপ্লিট হার্ট ব্লক হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে ডায়াগনোসিস করাটা ইজি হবে। এবং ইসিজি সব সময় দেখবেন যে দুটো ইসিজি থাকবে এবং একটা আরেকটার সাথে কোরিলেটেড। এরপরে হচ্ছে যে আমাদের একটা 65 year old asymptomatic male with hypertension and COPD waiting for knee replacement। তার মানে তার সিওপিডি আছে এবং হাইপারটেনশন আছে, তার একটা ইসিজি দেখলেন, আপনার প্রি অ্যানাস্থেটিক চেকআপে আসলো এটা, এই ইসিজিটা। তো এটা দেখে আপনাকে এটা ডায়াগনোসিস করতে হবে। এই ইসিজিটা দেখে কিছু বোঝা যায়? এবি ব্লক আছে, আর ব্লকটা কিরকম? 2:1 এবি ব্লক। দুইটা? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আপনারা তো ওই যে রিদমের সাথে খেয়াল করেননি, পি পি নেই। পি তো ইম্পর্টেন্ট না, রিদমটা দেখেন আপনি নিচের দিকে একবার আছে 3টার পরে দেখেন, এই দেখেন পি আর পি আর আর ইন্টারভেল দেখেন, আর আর ইন্টারভেল প্রথম দিকে আমার কাজটা যদি দেখা যায়, দেখেন এদিকে আছে একরকম, এখানে আছে একরকম, এখানে আছে একরকম, আবার এখানে আবার আরেক রকম, এরপর আবার ছোট হয়ে গেছে, আবার দুইটা কাছাকাছি, আবার একটু মানে যেটাকে ইরেগুলার বলা হয়। আর পিও নাই, দেখেন যে পি দেখা যাচ্ছে কিনা, একদম ফ্ল্যাট হয়ে গেছে, পি নেই। তো কোন ধরনের যদি আপনাদের কনফিউশন হয়, বিশেষ করে হচ্ছে যে আপনার পিয়ার ইন্টারভেল নিয়ে, তাহলে টার্গেট হচ্ছে যে আপনি সরাসরি চলে যাবেন লিড টুতে। লিড টুটা দেওয়া হয় এই কারণেই, ঠিক আছে, আপনি আইডেন্টিফাই করার জন্য। এরপরে হচ্ছে আপনার একটা 45 year old অ্যাসিম্পটোমেটিক ফিমেল ওয়েটিং ফর পলিসিস্টেক্টমি, তার একটা ইসিজি দেওয়া আছে। ইসিজিটা দেখেন তো, কোনো সিমটম নাই তার। তাহলে এই ইসিজিটার সাথে উপরের ইসিজিটা আপনারা যদি মিলান নিজেরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই ইসিজিটাতে দেখেন তো, এটা একটা নরমাল সাইনাস রিদমের ইসিজি, দেখেন একদম ক্লিন কাট। এই হচ্ছে আমার নরমাল একটা ইসিজি, আর উপরেরটা হচ্ছে একটা ইসিজি। দেখেন, দেখলেই তো বোঝা যায় দুইটার ভিতরে বিশাল পার্থক্য আছে। আমি আপনাদের একটা জিনিস এই ইসিজি দেখেই আমি একটা মানে ইজি বলে দিই আমি আপনাদের, কিভাবে আপনারা ইসিজি রিড করবেন। কারণ ইসিজি দ্রুত রিড করার জন্য কিছু সিস্টেম আছে। প্রথমে আমাদের যেটা দেখতে হয় ইসিজিতে, রেট। রেটটা আপনি জানেন যে কিভাবে মেজার করা যায়, আপনি রেটটা দেখবেন। প্রথমে রেটটা দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা কোনো ব্লক আছে কিনা, কারণ রেট দেখেই তো আপনি বুঝতে পারবেন। অথবা আপনার ফার্স্ট হার্ট রেট আছে কিনা, যেগুলি আমরা ভিটি বা ভিএফ, ঠিক আছে, বা এসবিটি যেটাই বলেন না কেন, বা এট্রিয়াল ফিব্রিলেশন। তো আপনি যখনই প্রথমেই দেখবেন রেটটা দেখার পরে আপনি এটা বুঝে ফেলবেন যে এখানে রেটে কোনো গোলমাল নাই। তারপরে আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি রিদমটা দেখার জন্য আপনি কি করবেন, সরাসরি লিড টুতে চলে যাবেন, উপরের দিকে আর তাকানোর কোনো প্রয়োজনই নেই। আপনি রিদমে যায় দেখবেন যে রিদমে কোনো ইরেগুলারিটি আছে কিনা, ইরেগুলারিটি যদি থাকে, ইরেগুলার হয়, সেখানে দেখবেন যে পি আছে কিনা। পি যদি না থাকে, এই যে পি যদি না থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মানে আর এখানে কোনো ঝামেলা নাই। তার পাশাপাশি আপনি দেখবেন যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, সেখানে আপনি কিন্তু শেষ না, আপনাকে দেখতে হবে তখন কোনো এমআই আছে কিনা। মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা কজ কিন্তু হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন, তারপরে হচ্ছে হাইপারক্যালিমিয়া,
তো এই কজগুলি যদি বুঝতে হয় তাহলে তখন আমাকে চেস্ট লিডে যাইতে হবে। আপনি চেস্ট লিডে যাবেন, চেস্ট লিডে গিয়ে দেখবেন যে কোনো এসটি এলিভেশন বা এসটি ডিপ্রেশন আছে কিনা। যদি চেস্ট লিড আপনি নর্মাল দেখেন তখন আপনি ব্যাক করবেন, ব্যাক করে দেখবেন লিম লিডে আপনার কোনো প্রবলেম আছে। এগুলি দেখার পরে আপনার কাছে যদি কোনো ধরনের সমস্যা না মনে হয় সেই ক্ষেত্রে আপনি আরো সময় পাইলে, যদি অ্যাবনরমালিটি মনে নাও হয়, আপনারা অ্যাক্সিসটা একটু দেখে নেবেন যে অ্যাক্সিসটা ঠিক আছে কিনা। অনেক সময় ইসিজি লিড উল্টাও লাগানো হয়, উল্টা লাগাইলেও কিন্তু ঝামেলা হয়। তো অ্যাক্সিসটা দেখার জন্য, যেহেতু এটা নরমাল, আপনি দেখেন আমি বলেছিলাম কি রাইট অ্যাক্সিস আর লেফট অ্যাক্সিস, অ্যাক্সিস কিন্তু অনেক সময় থাকে মানে সাথে থাকে ইসিজিতে। তো অ্যাক্সিস কিন্তু মনে রাখাটা খুব জরুরি। তো আমি রাইট অ্যাক্সিসে বলছিলাম কি আপনি আরটা দেখবেন টল, ঠিক আছে। নরমালি আরটা যা দেখতেছেন এরকমই থাকার কথা, কিন্তু খেয়াল করে দেখেন আরটা কিন্তু 1 এ আছে ছোট, 2 তে হচ্ছে আমার বড়, 3 তে গিয়া আবার একটু ছোট। তো নরমালি আমার রাইট অ্যাক্সিসে কি হবে, আরটা লিড 1 এ বড় হবে, আর লেফট অ্যাক্সিসে হবে হচ্ছে আমার লিড 3 তে বড় হবে। লিড 3 তে কিন্তু খুব বড় না, ঠিক আছে। যদি আপনি আর বড় পান, এমনি তো আপনি আর বড় পাইতে পারেন, বিশেষ করে হচ্ছে অ্যাট্রিয়াল যদি আপনার কি হয় হাইপারট্রফি হয়, সেই ক্ষেত্রেও বড় থাকতে পারে। তখন আপনাকে কি দেখতে হবে, অবশ্যই আপনাকে এস দেখতে হবে। এস না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তখন আপনি 1 নম্বরে যদি আর দেখেন, 3 নম্বরে গিয়ে আপনি এস টা দেখবেন। এখানে দেখেন এস কত ছোট। এখানে যদি এটা টল হইতো আর এস যদি নরমাল থাকতো তাহলে এটা আমরা ধরে নিতাম যে এটা নরমাল। যদি আপনি এস এ যদি দেখেন ডিপ, সেক্ষেত্রে বলবেন আপনি হচ্ছে রাইট অ্যাক্সিস, আর উল্টাটা যদি দেখেন তাহলে হচ্ছে লেফট অ্যাক্সিস। তো অ্যাক্সিস গুলি হচ্ছে পরবর্তীতে দেখবেন। তো এইভাবে আপনারা এটা ইজিলি রিড করবেন। প্রথমে দেখবেন রেটটা কাউন্ট করে ফেলবেন, তাহলে আপনাদের ব্লক আছে কিনা আপনারা বুঝবেন। যদি দেখেন যে রেটের মধ্যে গোলমাল আছে, তখনই আপনারা পিয়ার ইন্টারভেলটা দেখে নেবেন। যদি দেখেন যে রেটে কোনো গোলমাল নাই, আপনি রিদমে চলে যাবেন। রিদমটা দেখার জন্য কখনোই আপনারা ওই ইয়াগুলি দেখবেন না, চেস্ট লিড বা আদার্স লিড গুলি দেখবেন না, কারণ রিদম বোঝার জন্য হচ্ছে বড় একটা ট্রেসিং পেপার দরকার পড়ে, সেজন্য বড় ট্রেসিং দেওয়া হয়। আর ইসকিমিয়া বা ইনফাকশন ক্লিয়ারলি বোঝার জন্য পুরো চেস্ট লিডটা লাগে, কিন্তু তারপরেও এখানে একটা আরেকটা লিড দেওয়া আছে, যেমন V5টা দেওয়া আছে দেখেন অনেক লম্বা করে, ঠিক আছে। তো V5টা যদি দেন দেখতেও কিন্তু আপনি বুঝতে পারবেন একটা বড় একটা ট্রেসিং আছে। আপনি ছোট ছোট ট্রেসিং দিয়ে কিন্তু অনেক সময় ডিটেক্ট করতে পারবেন না। অ্যাজ ইউজুয়াল আপনি এইভাবে দেখি কিন্তু বুঝতে পারবেন। আর WPW সিনড্রোম বলছিলাম যে একটা ডেল্টা ওয়েভ থাকবে, একটা বড় একটা ওয়েভ তৈরি হয়, সেই ওয়েভটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা ডেল্টা ওয়েভ। এবং ডেল্টা ওয়েভও কিন্তু আসে না যে তা না। এবার আমরা একটা 4 নাম্বার ইসিজিতে যাই। এ 68-year-old male with ischemic heart disease and diabetes mellitus, সেখানে হচ্ছে যে আপনার পেশেন্টের কি হচ্ছে, সিনকোপ হচ্ছে। তার মানে যে কোনো একটা ব্লক বা অন্য কোনো কিছু আছে, বা ফিব্রিলেশন বা এরিথমিয়া এই জাতীয় কিছু। যখনই সিনকোপ বলবে তখনই কিন্তু আপনাকে এগুলি চিন্তা করতে হবে। তো এই ইসিজিটার দিকে খেয়াল করেন যে কোনো চেঞ্জ পাচ্ছেন কিনা, দেখলেই বোঝা যায় যে এটা নরমাল ইসিজি না। এখন আপনাকে নরমাল ইসিজি না বোঝার কারণ হচ্ছে যে আপনি রেটটা দেখতেছেন কিন্তু এখানে কিন্তু কম। দেখেন 1 2 3 4 4 ঘরের বেশি চলে আসছে, ঠিক আছে। তো এইরকম যদি আপনি ইসিজি পান, আপনি কি দেখবেন, রেট যদি সমস্যা হয় আমরা কি দেখবো, পিয়ার ইন্টারভেল। এখন পিয়ার ইন্টারভেল দেখেন, পিয়ার ইন্টারভেল কিন্তু মোটামুটি বাড়ে নেই, যা আছে তাই, ঠিক আছে। তারপরে আমরা কি দেখবো, রিদম। এখানে রিদম দেখার জন্য আমাদের যে লিড 2 আছে, লিড 2 তে আমরা কি দেখলাম, রিদমে আপনি দেখতে পাচ্ছেন কি, রিদম দেখতে গিয়ে আমরা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রতি 3টার পরে কিন্তু একটা করে নাই। খেয়াল করছেন কিউআরএস নাই, কিউআরএস নাই। বড় আমরা বড় যে শীটটা, এই শীটটাতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা ডায়াগনোসিস কি, এটা হচ্ছে মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। আমরা যেটা বলছিলাম যে 2:1 3:1 হয়, সেই 3:1 ব্লক। এবং পিআরটা কি আছে, ইন্টারভেলটা
কনস্ট্যান্ট আছে। এরপরে হচ্ছে আমরা একটা 55 ইয়ার ওল্ড অ্যাসিম্পটোমেটিক মেল উইথ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের আমরা একটা ইসিজি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যে নিচে অ্যান্সারটা পেয়ে গেছেন, এটা হচ্ছে আরবিবি বা রাইট বান্ডাল ব্রাঞ্চ ব্লক, যেটা সিইউপিডি বা অ্যাজমা পেশেন্টের কমনলি থাকে। ইনিশিয়ালি আরবিবি থাকে, পরবর্তীতে আস্তে আস্তে এটা এলবিবি তেও কনভার্ট করে। আরবিবি তে আমরা কি বলছিলাম রাইট বান্ডাল ব্রাঞ্চ ব্লকে, মনে আছে যে একটা আরএস আর প্যাটার্ন থাকবে, তাই না? তো আরএস এর প্যাটার্নটা আমরা কোথায় দেখবো? ভি1 এবং ভি2 তে যদি আরবিবি হয়, আর যদি লেফট বান্ডাল ব্রাঞ্চ ব্লক হয় সেখানে দেখবো কোথায় আমরা? ভি5 এবং ভি6। তো এখানে ভি1 ভি2 তে আছে, এই যে ভি2 তে আছে দেখেন আরএসআর প্যাটার্ন, ভি3 তেও আছে। ভি1 এ ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভি2 এবং ভি3 তে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং ভি5 ভি6 এ কিন্তু নাই। দেখছেন? এবং এখানে যদি দেখেন, এখানে রেট কিন্তু আমার কি আছে? কম আছে। কম আছে না রেট? রেটটা কিন্তু কম আছে। যদি বুঝতে আমাদের সমস্যা হয় আমরা লিড টুতে দেখতে পাই, রেটটা কিন্তু তুলনামূলক কম আছে, এবং রিদমও কিন্তু মোটামুটি স্বাভাবিক। টেস্ট লিডও পুরো একটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো ইস্কিমিয়া নাই। আমরা পুরো একটা স্ক্রুটিনিং করে দেখলাম যে এখানে সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে আরবিবি, রাইট বান্ডাল ব্রাঞ্চ ব্লক আছে। এবারে পরের যদি আমরা ইসিজি তে যাই, সেখানে বলা আছে যে একজন 40 ইয়ার্স ওল্ড অ্যাসিম্পটোমেটিক মেল উইথ হাইপারটেনশন বিং ট্রিটেড উইথ বিটা ব্লকার, তাকে বিটা ব্লকার দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তো এই ইসিজি দেখলে আমরা ক্লিয়ারলি কি বুঝতে পারতেছি? এখানে পুরা একটা অ্যাবনরমাল ইসিজি, সেম ওই যে আগের মতোই 3:1 ব্লক দেখা যাচ্ছে। আর কোনো চেঞ্জ আছে? বিটা ব্লকার কি করতে পারে? যে কোনো সময় হার্ট ব্লক করতে পারে। তো এটা হচ্ছে আমাদের পিআর ইন্টারভেলটা আমরা যদি খেয়াল করি, পিআর আস্তে আস্তে দেখেন প্রোগ্রেসিভলি ইনক্রিজ করতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার টাইপ 1, মুভিস টাইপ 1। এই ইসিজিটা আপনাদের বুঝতে হবে। এই 24 ইয়ার ওল্ড ফিমেল উইথ পালপিটেশন, তো তার একটা ইসিজি করা হলো, একটা ইসিজিতে এরকম একটা ইসিজি দেখা গেল। তো এটা একটু আপনারা দেখেন, দেখে এটা কেন এসবিটি এটা আমাকে বলতে হবে আপনাদের। এখানে পি ওয়েভ অ্যাবসেন্ট আছে, আর কিউআরএস টা হচ্ছে হোয়াইট ব্রড বিজের ভিটি না, এটা ভুল বলছি নাকি? এসবিটি এসবিটির পি নাই, কমপ্লেক্স পিটা অ্যাবসেন্ট আছে, এটা বুঝছি। হার্ট রেট বেশি আছে আমার। কিউআরএস ন্যারো এন্ড হোয়াইট করে। শোনেন, আমরা তো সহজভাবে চিন্তা করেন আপনি। প্রথমে আমরা কি বলছিলাম যে আমরা দেখবো যে রেট কি আছে, রেট কি এখানে অনেক বেশি দেখা যাচ্ছে না? রেট এখন কাউন্ট করলে দেখবেন যে অনেক বেশি রেট। রেট যদি বেশি হয় তাহলে কি হবে? কি কি জিনিস হবে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, ইটি, এসবিটি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। আপনি যেহেতু রেট বেশি দেখতেছেন, দেখার সাথে সাথে আপনার টার্গেটটা কি হবে? আমি লিড 2 তে দেব, তাই না? লিড 2 তে গিয়ে আমি কি দেখলাম? সবগুলি রেগুলার নরমাল, তার মানে কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বাদ। ঠিক আছে, অ্যাট্রিয়াল ফ্লাটার হতে পারে, কিন্তু অ্যাট্রিয়াল ফ্লাটারেরও আলাদা একটা ইয়া আছে, এফ ফিব্রিলিটির ওয়েভ যেরকম আছে ফ্লাটারটাও এরকম ইয়া আছে, তাহলে অ্যাট্রিয়াল ফ্লাটারও এটা হবে না। তাহলে এখন আমার বাদ থাকে কি? ভিটি, এসবিটি, ঠিক আছে, ভিএফ। ভিএফ হলে আঁকা বাঁকা থাকবে, তাই না? একই সময় একই, তাহলে ভিটি আর এসবিটি। ভিটি আর এসবিটির ভিতরে আপনি তফাৎ করবেন কিভাবে? ভিটি এসবিটি দেখতে খুব ইজি, এবং আপনি এখানে খেয়াল করে দেখেন এখন কোনো পি আছে? কোনো পি নাই,
তার মানে ভিটি থেকে এসবিটি আলাদা করতে হলে আপনাকে দেখতে হবে কিউআরএস কমপ্লেক্সটা QRS ওয়াইড না ন্যারো। ন্যারো, হ্যাঁ যদি সেটাই। ন্যারো, হ্যাঁ ভিটি কিন্তু আপনার দুই রকমেরই হয়, ওয়াইড কমপ্লেক্সও হয়, কমনলি ওয়াইড কমপ্লেক্স, অনেক সময় ন্যারো কমপ্লেক্সও ভিটি হতে পারে। এজন্য কিন্তু VT এসবিটির ভিতরে কিন্তু গ্যাঞ্জাম আছে। ও, তো স্বাভাবিকভাবে প্রথমে আমরা যেটা ধরে নিব এটা হচ্ছে ন্যারো কমপ্লেক্স এসভিটি, যেটাকে বলা হয় হচ্ছে ন্যারো এসভিটি বা সুপ্রাভেন্টিকুলার। আপনাদের ডায়াগনোসিস এটাই হবে, কারণ এটা ইসিজি দেখে বোঝা যায় না যে এটা ন্যারো কমপ্লেক্স ভিটি কিনা। ঠিক আছে, ন্যারো কমপ্লেক্স হলে আমরা এটাকে এসভিটি বলি। এরপরে আমরা দেখব কি আদার্স কোনো আর কোনো কজ আছে কিনা, আর কোনো মানে আমাদের ভিটির জন্য কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। তবে ভিটি এবং এসভিটি তে মনে রাখবেন মায়োকার্ডিয়াল ইনফেকশন আদার যে জিনিসগুলি আছে কোনোটাই আর থাকে না ইসিজির মধ্যে। ঠিক আছে, বিশেষ করে এসবিটি তে পুরোপুরি ক্লিয়ার কাট এরকম আসে, মানে এসবিটি ভিটি ডায়াগনোসিস করা খুব সহজ, সেখানে আদার্স আর কোনো কিছু থাকবে না। কিন্তু মায়োকার্ডিয়াল ভিটিতে ইনফেকশন থাকবে না কেন? থাকবে না, কারণ হচ্ছে যে ভিটি তো রেগুলারলি হতে থাকবে, সেখানে আপনি মায়োকার্ডিয়াল ইনফেকশন থাকলে আপনি বুঝতে পারবেন হয়তো এখানে কিউআরএস কমপ্লেক্স আছে। হ্যাঁ হ্যাঁ নাই বুঝছি। নরমাল যে রিদমের যে শেপটা থাকে, নরমালের যে শেপটা তো নাই তার এখানে, আপনি তো অন্য কোনো কিছু পাবেন না এখানে। ভিটি এসবিটি এগুলিতে মানে খুব ইজি, কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে গিয়ে ঝামেলা। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কিন্তু আপনার এসবিটি আপনার এসটি এলিভেটেড থাকতে পারে, ডিপ্রেস থাকতে পারে, এগুলি থাকে, কিন্তু আপনার ভিটি এসবিটি তে কিন্তু এগুলো কিছুই থাকে না। এবং এইটা দেখেন আপনার প্রথমে দিবে হচ্ছে ওয়াইড কমপ্লেক্স, সামনে আসতেছে দেখলে বুঝতে পারবেন। তো পরে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, হাইপারটেনশন আছে, তার ট্রমা হয়েছে এবং সে কমপ্লেইন করতেছে ফ্যাটিগ এবং ডিজিনেসের। ঠিক আছে, তো এই ইসিজিটা দেখে কি বোঝা যায়? প্রথমে তো আমরা রেটটা দেখতেছি অনেক কম, তাই না? এক নাম্বার। নাম্বার 2 আপনি এখানে দেখেন কি মাঝখানে কি কিউআরএস অ্যাবসেন্ট, তাই না? কিউআরএস অ্যাবসেন্ট, তাহলে এটা কি কমপ্লিট হার্ট ব্লক, যেটা আইডেন্টিফাই করা সবচেয়ে সহজ, কারণ হচ্ছে কি এরকমই থাকে আর সাথে তেমন কোনো ফিচার থাকে না। থাকতে পারে মায়োকার্ডিয়াল ইনফেকশনের থাকতে পারে, এসটি এলিভেটেড বা ডিপ্রেস থাকতে পারে, কিন্তু আপনি দেখলেই বুঝবেন যে অনেক দূর দূরে। আপনি ঘরটা দেখেন কত, 1 2 3 4 5 6 7 8, 8টার পর পর আপনি একটা কিউআরএস পাচ্ছেন। আর মনে রাখবেন কিউআরএস যদি না থাকে তাহলে কি হবে না, আমার পালস পাবো না, আমি ভেন্ট্রিকুলার কোনো অ্যাক্টিভিটিস নাই। ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটিস নাই মানে কি আমার হার্ট রেট কম, তার মানে হচ্ছে কি যে কোনো একটা ব্লক আছে। এই যে ভিটির কথা বলতেছিলেন, এটা হচ্ছে ভিটি। একটা পেশেন্ট দেখেন 60-year-old মেল পেশেন্ট উইথ হার্ট ফেলিউর, তার ইজেকশন ফ্র্যাকশন কম, হিস্ট্রি অফ তার সিম্পটম আছে। আপনি দেখছেন দেখছেন ইসিজিতে দেখেন কত কমপ্লেক্সটা ওয়াইড না, এখানেও রেট বেশি, কিন্তু সবসময় মনে রাখবেন যে যেহেতু এটা মোটা থাকে, এটা রেট কিন্তু সবসময় এসবিটি থেকে কম থাকে। এসবিটি তে আপনার 200 250 পর্যন্ত 300 পর্যন্ত চলে যায়, ঠিক আছে, এখানে কিন্তু রেট বেশি আছে, বেশি থাকার পরেও দেখেন 188। তো কমপ্লেক্সটা হচ্ছে ওয়াইড, এখানেও পি নাই, আর আইডিয়ালটা এখানে নাই, বুঝতে পারছেন? আইডিয়াল হচ্ছে এইটা, এবিএফ এ দেখতেছেন আপনারা, আমার কার্সরটা দেখা যাচ্ছে? হ্যাঁ এবিএফ এর যে স্ট্রাকচারটা দেখতেছেন এটা হচ্ছে আইডিয়াল। অনেক মোটা দেখা যাচ্ছে না? ইউজুয়ালি এরকম দেখা যায়। ঠিক আছে, এখানে বিভিন্ন শেপের আছে, কিন্তু খেয়াল করে দেখেন এই এরকম দেখতে পাবেন, মানে দেখলেই বোঝা যায় এটা যে ভিটি। আর এসবিটি তে থাকবে হচ্ছে ন্যারো। তো 10 নম্বর ইসিজি দেখেন, আমাদের একটা 45-year-old অ্যাসিম্পটোমেটিক মেল অন গিলটিয়াজম ফর হাইপারটেনশন, সে হাইপারটেনশনের জন্য গিলটিয়াজম খায়, তার একটা ইসিজি দেওয়া আছে। ইসিজিটা দেখে বলেন কি আছে।
পারি না, হ্যাঁ হাইপারক্যালেমিয়া আছে নাকি? এটা পারবো না। হাইপারক্যালেমিয়া কোন কোন লিডে আছে? 3 তে আছে, 4 এ আছে। দেখো তো এছাড়া আর কোনো কিছু? হাইপারক্যালেমিয়া ছাড়া আছে আরো 1 আছে আগে। 2 3 4 4 ভর করে আছে, তার মানে কি হার্ট রেট কম আছে, তাই না? ডিলটি আছে দেখে কইছি। এটা হচ্ছে ফার্স্ট ডি এবি ব্লক। এখানে পিয়ার ইন্টারভেলটা প্রলং কম আছে না, আমাদের হার্ট রেট কম না এখানে। কোনো কনফিউশন আছে? হার্ট রেট যে কম, এটা কেন মাথায় আসলো না কারণ? তারপরে পিয়ার ইন্টারভেলটা দেখেন প্রলং না। এগুলো আসলে মানে এত অল্প সময়ের ভিতরে ডায়াগনোসিস কিভাবে করবেন পরীক্ষায়, আমি এই জিনিস নিয়ে চিন্তায় আছি। আরো জটিল থাকে তো আপনার, অনেক সময় ওর পার্কিনসন হোয়াইট সিনড্রোমের একটার পরে আবার নরমাল, একটার পরে ডেল্টা ওয়েভ দিয়ে দিবে, তো আবার লাগাবেন পেস। তারপরে আবার অনেক সময় থাকে কি পেসমেকার ওয়েভ থাকে। পেসমেকার ওয়েভটা যদিও মাঝখানে থাকে অনেক বড় একটা জায়ান্ট একটা ওয়েভ থাকে পজ দিয়ে, তাই না? মাঝখানে একটা পজ থাকে না একটা জায়ান্ট ওয়েভের আগে? খেয়াল করছেন কখনো পেসমেকারের ওয়েভে যে একটা পজ থাকে? কারণ কি নরমালি তো ও আপনার একটা রিদম দিবে, তারপরে সেটা চলতে থাকবে, এরপরে আবার সে দিলে আবার চলবে। লিডের ভিতরে দেখবেন যে এখানে একটু গ্যাপ আছে, এরপর একটা ওয়াইড একটা কিউআরএস কমপ্লেক্সও বলা যাবে না, পুরো একটা আলাদা পেসমেকার ওয়েভ, ওটা একটা আলাদা একটা ওয়েভ, অনেক বড় একটা ওয়েভ থাকে। তুমি আমার এটার মধ্যে ব্রেন মিস করছো। এই ইয়েটা দেখা যায়, বোঝা যায় কিনা দেখেন তো। এইটা আসলে ইসিজিটা ভালো আসেনি, এই ইসিজিটা কিন্তু দেয় পরীক্ষায়। তো হিজিবিজি ইজিবিজি না, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কম্পিউটারে দেখলে হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়ার ইসিজি, এবং এটা কিন্তু দেয় অনেক সময়। ডেক্সট্রোকার্ডিয়া কিনা আপনি কিভাবে বুঝবেন বলেন? ডেক্সট্রোকার্ডিয়া না নরমাল আছে? নরমালি বুঝি না, আবার ডেক্সট্রোকার্ডিয়া। না, ডেক্সট্রোকার্ডিয়া বুঝতে হবে। ডেক্সট্রোকার্ডিয়া দিয়ে অনেক সময় দেয়। এগুলি আপনার এফসিপিএস এ আসবে, ডিপ্লোমাতে আসে হচ্ছে ভিটিবিএফ, বুঝতে পারছেন? এফসিপিএস পরীক্ষায় আসে হচ্ছে আপনার এগুলি ডেক্সট্রোকার্ডিয়া আসে, উল্টাপাল্টা ইসিজি দিবে, কিউটি প্রলং কিউটি দিবে, ডেল্টা ওয়েভ দিবে, মানে আপনার তাহলে মেডিসিন কি করবে? হ্যাঁ? সবে অ্যানেস্থেসিয়া এসিজি বুঝলে মেডিসিন কি করবে? কঠিন দেয়, কিছু করার নাই আসলে। ইসিজি নাকি পুরো জানতে হয় অ্যানাস্থেসিয়া নাকি কঠিন ইসিজি। নরমালি কি থাকবে? নরমালি এটা জানি না কিউআরএস টা ভাইয়া। নেগেটিভ থাকবে হচ্ছে লিড 1 এবং 2 তে, তাই না? এবিআর এবং এবিএল টা থাকবে পজিটিভ, থাকবে কোথায়? রিভার্স থাকবে হচ্ছে অ্যাবনরমালে, তাই না? আর নরমালি থাকবে হচ্ছে পজিটিভ। এটা ইসিজি না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আর ওয়েভটা হবে আস্তে আস্তে রিগ্রেস করবে হচ্ছে ভি1 থেকে ভি6 এর দিকে। আর ওয়েভটা যদি আপনি দেখেন কিউ আর আস্তে আস্তে বড় হচ্ছে না, ভি1 থেকে ধীরে ধীরে প্রোগ্রেস করবে, তাই না? এটা হচ্ছে আপনার নরমালি লেবোকার্ডিয়াতে তা হবে, আর ডেক্সট্রোকার্ডিয়াতে হলে কি হবে? উল্টা। আপনি এটার কারণ হচ্ছে যে আপনারা এই ইসিজিটা যদি ডেক্সট্রোকার্ডিয়া আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে আপনারা এটাকে ধরে নেবেন যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অথবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সম্বন্ধে জানা আছে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে কখন আমরা বলবো আরবি হাইপারট্রফি? V1 থেকে
আর আর ওয়েভটা বড় থাকবে না V1 আর হ্যাঁ, yes. থেকে V3 তে? V1 থেকে এটা বড় হবে। এটা নরমালি এটা আমরা আস্তে আস্তে প্রোগ্রেসিভলি বড় হয়, তাই না? আর আমরা V1 এ পাবো হচ্ছে বড়, আর এসটা ডিপ থাকবে কোন জায়গায়? V5 V6 এ। সহজে আমি আপনাকে মনে করাই বলে দিই, আমাদের রাইট ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস বেশি না লেফট ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস? কোনটা বেশি? লেফট ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস বেশি। তো লেফট ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস যেহেতু বেশি, তার ডিপোলারাইজেশনটাও কি হবে? বেশি হবে না? বেশি হবে। সেই জন্য আমরা কি হয়, লেফট ভেন্ট্রিকলে আমরা আটটা বড় থাকে, আর ঠিক সেটাই আপনি যদি মনে রাখেন, ইজিলি আপনি মনে রাখতে পারবেন যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, তো সেই ক্ষেত্রে কি হবে, এটা এটা লেফট থেকেও মোটা হয়ে গেছে, ফলে আপনি এই ডিপোলারাইজেশনটা বা মাসেলের থিকনেসটা যেহেতু বেশি, আটটা আপনি V1 এ পাবেন। আর ঠিক তাই আপনার যদি ডিপোলারাইজেশন যদি আপনার একটাতে বেশি হয়, এবার রিপোলারাইজেশন হচ্ছে আমাদের টি ওয়েভ দিয়ে, তাই না? ডিপোলারাইজেশনটা শুরুতে হলো আপনার রাইটে, শেষ হলো কোথায় গিয়ে আমার লেফটে, তাই না? যদি লেফটে হয় সেই ক্ষেত্রে রাইটের ক্ষেত্রে যেটা দেখা যায়, রাইটের ফোর্স অফ কন্ট্রাকশনটা থাকে বেশি, যার কারণে আপনি আটটা টল পাচ্ছেন V1 এ, কিন্তু এসটা আপনি ছোট পাবেন। কিন্তু আপনার লেফটে হচ্ছে কি ফোর্স অফ কন্ট্রাকশনটা রাইটের থেকে কম, সেই কারণে আপনি লেফটে যেটা হবে V5 V6 এ আপনি যে পাবেন কি আটটা পাবেন হচ্ছে ছোট, কারণ যেহেতু কন্ট্রাকশন কম, এসটা থাকবে হচ্ছে আপনার ডিপ। ঠিক লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আপনার টোটালি জিনিসটা উল্টা হয়ে যাবে। লেফট ভেন্ট্রিকুলে নরমালি আপনার কি থাকে, V5 V6 এ, V3 V4 এ কি থাকে, বড় থাকে, V5 পর্যন্ত বড় থাকে, এখানে আরো বেশি লম্বা পাবে। নরমালি আর ওয়েভ যা থাকে তা দেখবেন যে ভর পুরো ক্রস করে চলে গেছে, দুইটার ভিতরে মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপ ক্রস করে চলে যায়, তখন বুঝবেন যে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা হচ্ছে আপনার একটা সুযোগ। এরপরে আমরা দেখি কি লিড গুলির ভিতরে আমরা কিউআরএস টা দেখি, তাই না? কিউআরএস পজিটিভ ইনফ্লুয়েশন থাকে, অনেক সময় নেগেটিভ ইনফ্লুয়েশন থাকে। নরমালি নেগেটিভ থাকে কোনটাতে? নরমাল নেগেটিভ থাকতে পারে কোন লিডে? পার্সো দেখা যাচ্ছে লিড V1 এ আমরা থাকতে পারে নরমালি নেগেটিভ আছে না? এটা উল্টা, খেয়াল করছেন? এবিআর এ উল্টা আছে। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতেছেন? হ্যালো, হ্যাঁ ভাই, V1 এ উল্টা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ 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 এইটারও তো আপনারা টি ইনভার্সন ধরতে পারেন যদি আপনার জানা না থাকে, এটারও আপনারা তো টি ইনভার্সন বলতে পারেন, বলা যায় না? বাট এখানে হচ্ছে এই নেগেটিভটা হচ্ছে নরমাল। কোনটাতে নরমাল? এই যে V1 এ আর V1 এ তারপর হচ্ছে এবিআর এ আছে, দেখেন আপনি যদি ইসিজি দেখলে তো বোঝা যায়। হুম। নরমাল ইসিজিটা আমাদের মনে আছে, আমরা দেখছিলাম যে নরমাল ইসিজিটা দেখেন, কত নম্বরে দেখলাম নরমাল, এই যে এটা, এই যে দেখেন V1 এ দেখছেন উল্টা, এবিআর এ দেখছেন উল্টা। আচ্ছা উল্টা না? হ্যাঁ এই উল্টাটা হচ্ছে নরমাল। আচ্ছা যদি আমার লেবোকার্ডিয়া থাকে, ডেক্সট্রোকার্ডিয়াতে আপনার কি পার্থক্য সেটা হচ্ছে এই ইসিজি দেখলে আপনারা বুঝতে পারবেন। ডেক্সট্রোকার্ডিয়াতে আপনি এবিআর দেখেন, আমার বোঝা যাচ্ছে?
দেখা যাচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, এভিআরটা কি উপরের দিকে, উপরের দিকে, তার মানে এটা ভি ডেস্কটপ। ওয়ানও দেখেন উপরের দিকে, খেয়াল করছেন? হুম, লিড ওয়ানে উল্টা দিকে দেখেন। আপনারা একটু বড় ইয়াতে বড় করে স্ক্রিনটা একটু দেখেন। এবিএল দেখেন উল্টা, এবিএল কিন্তু সোজা ছিল। তো এইটা উল্টা দেখে কিন্তু ধরে নিয়েন না যে এখানে ইস্কিমিয়া আছে, মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া আছে, বুঝতে পারছেন? এটা কেন আচ্ছা। কনফিউজড করে সেটার জন্য আমি বলতেছি এটা, যে ডেক্সট্রোকার্ডিয়া কনফিউজড করে। আপনি এখানে এবিএল এ যদি উল্টা পান, ওয়ানে যদি উল্টা পান, তাহলে তো আপনি কনফিউজড হয়ে যাবেন এখানে টি ইনভার্সন আছে কিনা। টি ইনভার্সন হলে তো ইস্কিমিয়া। প্রায় সময় দেখবেন যে এই ধরনের ঝামেলা হয়, লিড যদি উল্টা পাল্টা বসায় তাইলে এটা হইতে পারে। আর আপনার যদি ডেক্সট্রোকার্ডিয়া থাকে এই ধরনের আপনি উল্টা পেতে পারেন। তাহলে আপনাকে নেগেটিভ ইনফ্লেশনটা আপনাকে মনে রাখতে হবে, পজিটিভটা মনে রাখতে হবে। তাহলে এবিআর আর এবিএল কি একটা আরেকটার রিভার্স, তাই না? একটা আরেকটার রিভার্স। নরমালি কি থাকে, এবিআর থাকে নিচের দিকে, এবিএল থাকে উপরের দিকে। যখনই আপনার এবিআর হয়ে যাবে উপরের দিকে, এবিএল হয়ে যাবে নিচের দিকে, তখনই বুঝবেন যে এখানে কোনো ঝামেলা আছে, আইদার ডেক্সট্রোকার্ডিয়া অথবা লিড ভুল বসানো হয়েছে। তারপরে হচ্ছে ভি ওয়ানে কি আছে, নরমালি হচ্ছে ভি ওয়ানটা হচ্ছে নিচের দিকে, কিন্তু এখানে আমরা দেখতেছি ভি ওয়ানটা উপরের দিকে। তাহলে আমার কি হবে জিনিসটা, এটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। এটা আপনারা ডেক্সট্রোকার্ডিয়ার ইসিজি একটু দেখেন, আপনারা নেটেও আপনারা পাবেন, সার্চ দিলেই এই ইসিজি গুলি, যেখানে তো অল্প কিছু ইসিজি আছে, ইসিজি আপনাদের দেখতে হবে। ইসিজি দেখলে আপনাদের একটা স্টেশন, এই স্টেশনটা থেকে কিন্তু আপনাদের ভালো নাম্বার উঠানোর সুযোগ আছে, পুরোপুরি আপনি নাম্বার পাবেন। ইসিজিটা আপনাদের দেখবেন, ইসিজি পারবেন, চেস্ট এক্সরে পারবেন, এগুলি যাতে কোনোভাবে আপনাদের মিস না হয়। তারপরে হচ্ছে আমি ডাটা যেগুলি দেখাবো, ডাটাতে আপনারা যাতে কোনো ভুল না করেন। কার্ভ, যদি কার্ভ থাকবে, এখন তো আপনাদের বাড়াই দিছে, কার্ভও থাকবে, তো বিভিন্ন ধরনের কার্ভ থাকবে, সেই কার্ভ গুলি যাতে আপনারা ভুল না করেন। তারপরে হচ্ছে যে অ্যানাটমিক্যাল কিছু ইয়া থাকবে, পিকচার থাকবে, সেগুলি যাতে আপনারা ভুল না করেন, এগুলি ভুল করা যাবে না। 12 এর ইসিজিতে কি দেওয়া আছে, একটা 45 ইয়ার্স ওল্ড মেল, তার একটা হার্নিয়া রিপেয়ার হবে, সে এজিথ্রোমাইসিন পাইছে ব্রঙ্কাইটিসের জন্য, এই হচ্ছে তার ইসিজি। কোনো চেঞ্জ আছে? প্রথমে কি ছিল কোশ্চেনটা? সে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস বা অ্যাজমার পেশেন্ট, এজিথ্রোমাইসিন পাইছে, তার একটা ইসিজি আসলো এরকম, কোনো সমস্যা আছে কিনা ইসিজি? কিছু দেখা যায় না তো, সাদা কেন? সাদা না, দেখা যাবে, একটু স্লো আসে তো এই জন্য। এখন দেখা যাচ্ছে? এটা কি টি ইনভার্সন? এটা তো খুব ইন্টারেস্টিং ইসিজি, দেখেন এরকম ইসিজি দিলে খবর আছে। টি ইনভার্সনের ক্ষেত্রে আমি কি বলছিলাম মনে আছে? একটা নরমাল টেরিটরি কিন্তু ফলো করবে সে, এখানে কোনো টেরিটরি ফলো করছে? টেরিটরিটা কি? ওই যে আপনার চেস্ট লিডে একরকম আছে, ইয়াতে একরকম, লিম লিডে একরকম, যদি আইডেন্টিফাই করতে হয়। এটা হচ্ছে তার মানে পুরো লিডটাই তার উল্টা। এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে এখানে কিউ আর টি এর ইন্টারভেলটা খেয়াল করেন, টিটা কত দূরে দূরে। নাম্বার 4 আপনারা দেখেন ডিস্টেন্সটা দেখেন কত বেশি,
1 2 3 4 5 6 ব্রেডিকার্ডিয়া আছে না তার? ব্রেডিকার্ডিয়া আছে। তার কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে তার কিউ এবং টিটা হচ্ছে কি কিউটি প্রলং। কিউ থেকে টি এর দূরত্ব দেখেন প্রায় 2 ঘরের কাছাকাছি। তারপরে আছে তার সবগুলি কি হয়ে রয়েছে, তার সবগুলি কি উল্টা। এরকম থাকে না সাধারণত ইস্কিমিয়াতে, এইভাবে পুরো লিড জুড়ে এইভাবে টি থাকে না। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে যে আপনি কিউ এবং টি আপনি দেখেন অনেক ডিসটেন্স বেশি, এবং টি আর পি বা কিউআরএস কমপ্লেক্স যদি দেখেন সেটা হচ্ছে প্রলং, মানে প্রলং কিউআরএস দূরত্বটা হচ্ছে অনেক বেশি। তার মানে কি এটা এখানে একটা ব্রেডিকার্ডিয়া আছে, তার সাথে আছে কি ব্রেডিকার্ডিয়ার কজ হিসেবে তার হচ্ছে কিউটি প্রলং কিউটি সিনড্রোম। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট ইসিজি। এটা মোটামুটি দেখলে সবাই বুঝতে পারবেন যেটা কি ইসিজি। এটা এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে, ডায়ালাইসিসের জন্য আসছে রোগী। কি ইসিজি? হাইপারকালেমিয়া। BT নাকি? হাইপারক্যালেমিয়া। বিটি মনে হচ্ছে। STNTF চেঞ্জ এখানে হবে। এটা কি এমনি? বিটি হাইপারকালেমিয়া কিভাবে এটা? এটা আপনার হাইপারক্যালেমিয়ার ইসিজি। হাইপারক্যালেমিয়াতে কি হয়? পি গুলো সব ওই যে বিটি হইতে পারে না হয়ে গেছে। হাইপারক্যালেমিয়াতে। হ্যাঁ ঠিক আছে। এটা ভিটি ঠিক আছে, কিন্তু তার সাথে আপনার হাইপারকালেমিয়া আছে। হাইপারক্যালেমিয়াও আছে। এখানে এসটিটি চেঞ্জ সবকিছুই আছে সেকেন্ডারি টু হাইপারক্যালেমিয়া। তবে এই ধরনের ইসিজি থাকবে না, ভয় পাওয়ার কিছু নাই। হুম। এটা আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট।